অ্যালেক্স হরমোজির 100 মিলিয়ন মানি মডেলস বইটা নিয়ে আজ আমরা একটু গভীরভাবে কথা বলবো। মানে বইয়ের কিছু বিশেষ অংশ আর কি। হ্যাঁ, বইটা তো বেশ আলোড়ন ফেলেছে। ঠিক, আমরা এর কিছু মূল ধারণা বোঝার চেষ্টা করব। হরমোজি যেটাকে বলছেন মানি মডেল, সেটা আসলে কি? হুম। এটা তো শুধু একটা অফার না, বরং অনেকগুলো অফারের একটা পরিকল্পিত বিন্যাস, তাই না? একদম, একটা সিকোয়েন্স। এর আসল উদ্দেশ্য তো হলো প্রত্যেক কাস্টমারের কাছ থেকে সবচেয়ে বেশি ভ্যালু নেওয়া, আর ব্যবসার লাভ সেটা খুব দ্রুত বাড়ানো। ঠিক। আর ওই যে 30 দিনের নিয়মটা। হ্যাঁ, বিশেষ করে ওই ব্যাপারটা, কাস্টমার আনতে যে খরচ হচ্ছে তার চেয়ে বেশি আয় করা, আর সেটা যদি সম্ভব হয় 30 দিনের মধ্যেই। এটাই মূল ফোকাস। এটা বুঝতে গেলে হরমোজির নিজের গল্পটা জানা দরকার। কিভাবে একজন মানুষ জিমের মেঝেতে ঘুমাতেন, সেখান থেকে 100 মিলিয়ন ডলারের মালিক হলেন। হ্যাঁ, গল্পটা ইন্সপায়ারিং। তো হরমোজি যখন প্রথম জিম খোলেন, শুরুর দিনগুলো কিন্তু মোটেও সহজ ছিল না। খুবই স্ট্রাগল ছিল নিশ্চয়ই। হ্যাঁ, বলছিলেন যে নিজে জিমের কংক্রিটের মেঝেতেই ঘুমাতেন, বাড়ির রমতে গিয়ে সব জমানো টাকা ঢেলেছিলেন। শুনতে এখন হয়তো দারুণ লাগে, কিন্তু তখনকার ভয়টা উনি ভুলেননি। আচ্ছা। ওনার জিমের উল্টো দিকেই ছিল একটা স্টোরেজ ইউনিটের ব্যবসা। একদিন সেখানকার মালিক হরমোজিকে নাস্তায় ডাকলেন। ও, ইন্টারেস্টিং। সেই আলোচনায় একটা দারুণ জিনিস শিখলেন উনি। শুধু ডিসকাউন্ট দিয়ে কাস্টমার আনাই শেষ কথা নয়, ব্যবসার মডেলটা আরও গভীরে যেতে হবে। কি রকম? ওই স্টোরেজ মালিকের নিজের মডেলটাই ছিল শেখার মতো। উনি প্রথম মাস ফ্রি দিতেন স্টোরেজ ব্যবহারের জন্য। দারুণ অফার। হ্যাঁ, এটা তো খুব আকর্ষণীয়। কিন্তু আসল খেলাটা শুরু হতো এরপর। স্টোরেজ ব্যবহার করতে গেলে কি লাগে? তালা লাগে। হ্যাঁ, বাক্স লাগে জিনিস গোছাতে। ইন্স্যুরেন্স লাগতে পারে, জিনিস সরাবা সরঞ্জাম। আবার হয়তো কদিন পর আরও বড় ইউনিট দরকার হলো। আচ্ছা, গ্রাহকের প্রয়োজন বাড়তেই থাকে। ঠিক। আর স্টোরেজ মালিক হিদিক প্রত্যেকটা সমস্যার সমাধান বিক্রি করতেন। শিক্ষাটা ছিল একটা বড় সমস্যার সাথে জড়িয়ে থাকা ছোট ছোট সমস্যাগুলো যদি ধাপে ধাপে সমাধান করা যায়, কাস্টমার সেগুলোর জন্য টাকা দিতে রাজি থাকে। এটা শুধু একটা লেনদেন নয়, বরং একটা সম্পর্ক তৈরি হচ্ছে যেখানে লাভের সুযোগও বাড়ছে। দারুণ আইডিয়া। এরপর এক মার্কেটারের পরামর্শে উনি নিজের জিম চালানো বাদ দিয়ে অন্য জিম মালিকদের ট্রেনিং দেওয়ার ব্যবসায় নামলেন। মানে নিজের স্কিলটাকে অন্য লেভেলে নিয়ে গেলেন। হ্যাঁ, ওই মার্কেটার বলেছিলেন হরমোজির জিম চালানোর স্কিল লেভেল 10, কিন্তু তিনি সেটা ব্যবহার করছেন লেভেল 2 সুযোগে, একটা জিমে। ঠিক, পোটেনশিয়ালটা কাজে লাগাতে হবে। এই নতুন উদ্যোগ জিম লঞ্চ অসম্ভব সফল হলো। কয়েক বছরে $43 মিলিয়ন বেশি উনি পার্সোনাল ডিস্ট্রিবিউশন নিলেন। ওয়াও। তারপর কোম্পানি 66% বিক্রি করলেন $46.2 মিলিয়ন। পুরোটাই ক্যাশ। তখন বয়স মাত্র 31, নেটওয়ার্থ $100 মিলিয়ন। অবিশ্বাস্য। এই বইটা লেখার উদ্দেশ্য এটাই ছিল, যে মডেলগুলো তাকে এত সাফল্য এনে দিয়েছে সেগুলো সবার সাথে শেয়ার করা। মূল কথা একটাই, গ্রাহক অর্জনের খরচের চেয়ে দ্রুত আয় করা, সম্ভব হলে প্রথম মাসেই। একদম। হ্যাঁ, এই মানি মডেল আইডিয়াটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। বইতে যেমন বলা হয়েছে, এটা কিন্তু শুধু কিছু এলোমেলো অফার না। না না, একদমই না। এটা একটা পরিকল্পিত সিকোয়েন্স, পরপর সাজানো। ডিজাইনটাই এমন যে কাস্টমারের পুরো যাত্রাপথে যত সমস্যা বা প্রয়োজন আসতে পারে সেগুলো সমাধান দেওয়া। হ্যাঁ, আর একই সাথে ব্যবসার লাভটা যাতে হু হু করে বাড়ে সেটাও দেখা। ওই গাড়ি ভাড়ার উদাহরণটা কিন্তু খুব ভালো। ও হ্যাঁ, ওটা দারুণ। ধরুন, বিলবোর্ডে দেখলেন দিনে মাত্র $19 গাড়ি ভাড়া। দারুণ না? খুবই আকর্ষণীয়। কিন্তু কাউন্টারে গেলেই শুরু হলো, আচ্ছা একটু আরামের জন্য সিডার নেবেন নাকি এসইউভি? পিকআপ ট্রাক লাগবে। গাড়িটা একটু দেরিতে ফেরালে চলবে, এক্সট্রা চার্জ লাগবে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এসব প্রশ্ন আসতেই থাকে। ফুল কভারেজ ইন্স্যুরেন্স নেবেন নাকি সাধারণটাই চলবে? ফেরার সময় গ্যাস ভরার টেনশন নিতে না চাইলে প্রিপেড গ্যাস নিয়ে নিন। বাস, $19 থেকে কখন যে $100 পৌঁছে যায়। ঠিক তাই। আমরা প্রায় সবাই এই অভিজ্ঞতাটা পেয়েছি। কিন্তু দেখুন, প্রত্যেকটা অতিরিক্ত অফার কিন্তু কাস্টমারের ওই মুহূর্তের একটা চিন্তা বা সমস্যার সমাধান দিচ্ছে। ঠিক। আরাম, মানসিক শান্তি, ঝুঁকি কমানো, সময় বাঁচানো। একদম। এগুলো বিচ্ছিন্ন অফার না, বরং গ্রাহকের অভিজ্ঞতার সাথে জড়িয়ে থাকা প্রয়োজনগুলোর সমাধান। বইটাতে ভালো আর খারাপ মানি মডেলের একটা পার্থক্যও করা হয়েছে, তাই না? হ্যাঁ, খুব স্পষ্টভাবে। খারাপ মডেলে যেটা হয়, ব্যবসার নতুন কাস্টমার আনতে গিয়ে শুরুতে লস করে। অনেক সময় লাগে সেটা পুষিয়ে লাভ করতে। ঠিক। আর এতে ক্যাশ ফ্লোর সমস্যা হয়। ছোট ব্যবসার জন্য এটা তো খুবই রিস্কি। অবশ্যই।
কিন্তু হরমোজের যে ভালো মডেল তার মূল কথাই হলো দ্রুত লাভ করা, ওই ৩০ দিনের নিয়মটা। হ্যাঁ, ওটার ওপর খুব জোর দিয়েছেন উনি। ওনার ফিলসফিটা হলো, ধরুন ক্রেডিট কার্ডে টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন বা কাস্টমার আনলেন, হুম। মাস শেষ হওয়ার আগেই ওই কাস্টমারের কাছ থেকে খরচের চেয়ে বেশি টাকা তুলে আনতে হবে, যাতে ক্রেডিট কার্ডের বিল দিয়ে পরের মাসে আবার একই কাজ করা যায়। মানে লম্বা সময়ের লাভের আশায় বসে থাকা নয়, প্রথম থেকেই লাভ নিশ্চিত করা। একদম। বিকল্প নাম্বার 2, দ্রুত পয়সা কামানো। আর এই মডেলগুলোর প্রভাব তো অমচ হতে পারে। ওই যে হিসাবটা, হ্যাঁ, ওটা চমকে দেওয়ার মতো। যদি কোনো ব্যবসা প্রতি কাস্টমারের কাছ থেকে অ্যাভারেজ ভ্যালু দ্বিগুণ করতে পারে, কাস্টমারের সংখ্যা দ্বিগুণ করতে পারে, আর কাস্টমার পাওয়ার গতিটাও দ্বিগুণ করতে পারে, তাহলে গ্রোথ হবে 2 গুণ 2 গুণ 2 = 8 গুণ। ঠিক। আর যদি সব 3 গুণ হয়, তাহলে 3 গুণ 3 গুণ 3 27 গুণ। মানে কয়েকটা জায়গায় উন্নতি করলেই তার মিলিত প্রভাব বিশাল হতে পারে। এই দ্রুত লাভের আইডিয়াটা কিন্তু প্রচলিত অনেক মডেল থেকে একটু আলাদা, যেখানে হয়তো লম্বা সময়ের সম্পর্ক বা ধীরে ধীরে ভ্যালু বাড়ানোর উপর জোর দেয়া হয়। হ্যাঁ, হরমোজের ফোকাসটা অনেক বেশি তাৎক্ষণিক রেজাল্টের দিকে। এখন প্রশ্ন হলো, এই মডেলগুলো তৈরি হয় কিভাবে? বইয়ের প্রথম অধ্যায়ে যে 4 ধরনের অফারের কথা বলা হয়েছে, ওগুলোই কি ভিত্তি? হ্যাঁ, ওগুলোই মূল স্তম্ভ। আচ্ছা, সংক্ষেপে যদি বলি, এই 4টে হলো: 1. আকর্ষণ অফার, মানে অ্যাট্রাকশন অফার্স। হুম, এগুলোর কাজ হলো অচেনা লোককে কাস্টমার বানানো। ঠিক। 2. আপসেল অফার, মানে আপসেল অফার্স। কাস্টমার যখন কিনছে তখন তাকে আরও বেশি বা দামি কিছু কিনতে উৎসাহ দেওয়া। যাতে প্রতি লেনদেনে আয় বাড়ে। 3. ডাউনসেল অফার, মানে ডাউনসেল অফার্স। কেউ যদি না বলে, তাকে একটা কম দামি বিকল্প দেওয়া, যাতে একেবারে হাতছাড়া না হয়। হ্যাঁ, নাকে হ্যাঁতে পরিণত করার চেষ্টা। আর 4 নম্বর হলো ধারাবাহিক অফার বা কন্টিনিউইটি অফার্স, মানে কাস্টমারকে বারবার কেনাকাটা চালিয়ে যেতে উৎসাহিত করা, সাবস্ক্রিপশন বা মেম্বারশিপের মতো আর কি। একদম। আর এই 4টে যখন একসাথে একটা সিস্টেমে কাজ করে, তখন ব্যাপারটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিভাবে? অনেকটা রিলে রেসের মতো। ধরুন আকর্ষণ অফার দৌড় শুরু করলো, কাস্টমারকে ট্র্যাকে আনলো। আচ্ছা। এরপর আপসেল অফার ব্যাটেন নিয়ে নিল, দৌড়ের গতি মানে ক্যাশ ফ্লো বাড়ালো। হুম। যদি কাস্টমার দৌড় থেকে বেরিয়ে যেতে চায়, মানে না বলে, তখন ডাউনসেল অফার তাকে ধরে রাখার চেষ্টা করে। অন্য পথে হলেও। হ্যাঁ, আর সবশেষে কন্টিনিউইটি অফার নিশ্চিত করে যে দৌড়টা যেন লম্বা সময় ধরে চলতে থাকে, মানে লং টার্ম আয় আসে। তার মানে শুধু একটা অফার ব্যবহার করলে চলবে না। না, অনেক ব্যবসায়ী হয়তো শুধু আকর্ষণ অফার দেয়, কিন্তু আপসেল বা কন্টিনিউটির ব্যবস্থা রাখে না। অথবা আপসেল ভালো, কিন্তু যারা কিনল না তাদের জন্য ডাউনসেল নেই, ফলে অনেক কাস্টমার হারিয়ে যায়। হুম। হরমোজি মডেলের শক্তিটাই হলো এই 4টের সমন্বিত ব্যবহার। নতুন কাস্টমার আনা, তাৎক্ষণিক লাভ বাড়ানো, কাস্টমার ধরে রাখা, আবার লং টার্ম ইনকাম, সব একসাথে। হরমোজি কিন্তু এই অফারগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু ওয়ার্নিংও দিয়েছেন, তাই না? হ্যাঁ, কিছু জরুরি কথা মনে রাখতে বলেছেন। যেমন, এটা আমার ব্যবসায় চলবে না, এই চিন্তা বাদ দিয়ে ভাবতে হবে আমি কিভাবে এটাকে আমার ব্যবসায় কাজে লাগাতে পারি। মানে সমাধানের মানসিকতা রাখা। ঠিক। আর স্বচ্ছতা, মিথ্যে বলা যাবে না, বিশ্বাস তৈরি করতে হবে। আর আইন কানুন, বিশেষ করে ফ্রি অফারের ক্ষেত্রে। হ্যাঁ, সেটাও দেখতে হবে, কারণ বিভিন্ন জায়গায় নিয়মকানুন আলাদা। নমনীয়তাও দরকার। সব ব্যবসার জন্য একই ফর্মুলা কাজ করবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাস্টমারকে কেন্দ্রে রাখা। একদম। জোর করে কিছু বিক্রি করা মানে প্রোডাক্ট বা সার্ভিস দুর্বল। অফার তখনই দিন যখন কাস্টমারের সত্যি প্রয়োজন, আর কেউ রিফান্ড চাইলে হাসি মুখে দিয়ে দেওয়া উচিত। লং টার্মে সুনামটাই আসল। ঠিক। বেশ, তাহলে এবার আকর্ষণ অফারগুলো নিয়ে আরেকটু কথা বলা যাক। বইয়ের 2য় অধ্যায়ের শুরুতে এটা নিয়ে বলা আছে। মূল আইডিয়াটা তো খুব সহজ, কিন্তু পাওয়ারফুল। হ্যাঁ, বিনামূল্যে বা ছাড় দিয়ে মানুষের অ্যাটেনশন নেওয়া, চোখে টাকায় পরিণত করা। এর পেছনের সাইকোলজিটাও ইন্টারেস্টিং। নতুন কাস্টমার তো আপনার প্রোডাক্টের আসল ভ্যালু বোঝে না, না, কঠিন। কিন্তু দাম বা ডিসকাউন্ট এগুলো তারা চট করে বোঝে। ডিসকাউন্ট মানেই তাদের কাছে ভ্যালু, আর ফ্রি অফার হলে সবচেয়ে বড় ডিসকাউন্ট। উপেক্ষা করা কঠিন। এই অফারগুলোর কাজ দুটো: এক, একটা লোভনীয় কিছু দিয়ে কাস্টমারকে আপনার জগতে আনা। হুম। 2, তারা একবার এলে তাদের অন্য কিছু বিক্রি করা। আর মজার ব্যাপার হলো, এই দ্বিতীয় জিনিসটা প্রায়ই প্রথম জিনিসটা ব্যবহার করার জন্য লাগে।
অথবা সেটার চেয়ে ভালো কিছু। একদম। ঠিক। এই আকর্ষণ অফারগুলো হলো ফানেলের মুখের চুম্বক, সম্ভাব্য কাস্টমারদের টেনে আনে। হরমোজি কয়েক ধরনের উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, যেমন উইন ইয়োর মানি ব্যাক, গিভঅ্যাওয়েজ, ডিকয় অফার। বাই এক্স গেট ওয়াই ফ্রি, পে লেস নাও অর পে মোর লেটার। এগুলো সবই হলো কাস্টমারকে প্রথম পদক্ষেপটা নিতে উৎসাহিত করার কৌশল। ঠিক। আচ্ছা, আকর্ষণ অফার দিয়ে তো কাস্টমার এলো, হুম। এরপর আসে আপসেলের পালা। যখন কাস্টমার কেনার জন্য রেডি, পকেটও খোলা। সেই সময় যদি তাকে রিলেটেড কিন্তু আরও ভালো বা বেশি সুবিধার কিছু অফার করা হয়, সেটার অ্যাকসেপ্টেন্স রেট ভালো থাকে। যেমন? ধরুন কেউ একটা সফটওয়্যার কিনছে, তাকে প্রিমিয়াম সাপোর্ট বা অতিরিক্ত ফিচার আপসেল করা হলো, অথবা একটা বেসিক কোর্স কিনছে, তাকে লাইভ কোচিং সেশন আপসেল করা হলো। মানে অফারটা রিলেটেড হতে হবে। অবশ্যই। আর সেটা যেন কাস্টমারের মূল সমস্যার আরও ভালো সমাধান দেয় বা নতুন সুবিধা যোগ করে। এটা শুধু বেশি বিক্রি নয়, কাস্টমারের প্রয়োজন আরও ভালোভাবে মেটানো। আর যদি কাস্টমার মূল অফার বা আপসেল কিছুই না নেয়, তখন আসে ডাউনসেল। এটা কি সেফটি নেটের মতো? হ্যাঁ, অনেকটা তাই। ডাউনসেলের উদ্দেশ্য হলো পুরো নাকে অন্তত একটা ছোট হ্যাঁতে কনভার্ট করা। মানে একেবারে খালি হাতে ফেরত না পাঠানো। ঠিক। যখন কাস্টমার বেশি দাম বা অন্য কারণে অফারটা নেয় না, তখন তাকে একটা কম দামি, কম ফিচারযুক্ত ভার্সন বা একটা ট্রায়াল অফার করা যেতে পারে। যেমন প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নিলে বেসিকটা অফার করা। হ্যাঁ, বা পুরো প্যাকেজের বদলে তার একটা অংশ কেনার সুযোগ দেওয়া। এতে লাভটা হলো ব্যবসা অন্তত কিছু আয় করে, কাস্টমার আনার খরচটা কিছুটা হলেও উঠে আসে। আর কাস্টমারটা পুরোপুরি হারায় না। একদম, সে আপনার ইকোসিস্টেমেই থাকলো। পরে আবার আপসেল করার সুযোগ থাকে। বেশ, এরপর তো রইল কন্টিনিউটি বা ধারাবাহিক অফার। এখানে তো লং টার্ম ইনকামের ব্যাপার আসে। হ্যাঁ, এখানেই ব্যবসার আসল স্থিতিশীলতা আর ইয়েচনাযোগ্য আয় তৈরি হয়। কিভাবে কাজ করে এটা? কন্টিনিউটি মানে হলো এমন একটা মডেল যেখানে কাস্টমাররা একবার কেনার পর নিয়মিত টাকা দিতে থাকে। জানুন? যেমন ধরুন মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন, ক্লাবের মেম্বারশিপ, রেগুলার সার্ভিসিং বা সাপোর্টের চুক্তি, অথবা এমন জিনিস যা নিয়মিত লাগে, যেমন কফি বিনস বা রেজার ব্লেড। আচ্ছা। এই মাসে শুধু নতুন কাস্টমার খোঁজার চাপের পাশাপাশি যদি একটা নিয়মিত আয়ের ধারা থাকে, তাহলে রিস্ক কমে যায়, প্ল্যান করা সহজ হয়। ঠিক। আর এটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু সিএলটিভি বাড়াতেও সাহায্য করে। তার মানে আকর্ষণ দিয়ে আনা, আপসেল দিয়ে লাভ বাড়ানো, ডাউনসেল দিয়ে ক্ষতি কমানো আর কন্টিনিউটি দিয়ে লং টার্ম আয় নিশ্চিত করা, এই চারটে মিলে একটা কমপ্লিট সিস্টেম। কিন্তু ছোট বা মাঝারি ব্যবসার জন্য এই চারটে স্তরই একসাথে মেনটেন করা কি খুব কঠিন নয়? হরমোজি কি এই চ্যালেঞ্জ নিয়ে কিছু বলেছেন? হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের ইঙ্গিত তো আছেই, তবে উনি জোর দেন মডেলগুলোর সরলতার উপর। মানে সিম্পল রাখা। হ্যাঁ, হয়তো শুরুতেই চারটে স্তর নিয়ে বিশাল জটিল কিছু বানানোর দরকার নেই। ব্যবসার প্রয়োজন অনুযায়ী কোনটা সবচেয়ে জরুরি সেটাতে ফোকাস করা যেমন? করতে হবে। উনি ধাপে ধাপে এগোতে বলেন। আচ্ছা। আর মনে রাখতে হবে, এই অফারগুলো তো কাস্টমারের যাত্রাপথের বিভিন্ন ধাপে আসে, একসাথে নয়। যখন যে সমস্যা, তখন সেই সমাধান। ডিজাইনটা ভালো হলে এটা কাস্টমারের কাছে স্বাভাবিকই লাগবে, জটিল মনে হবে না। বোঝা গেল। তাহলে আজকের আলোচনা থেকে যেটা আমরা পরিষ্কার বুঝলাম, অ্যালেক্স হরমোজি নিজের জার্নিটাই প্রমাণ করে যে পরিকল্পিতভাবে অফার সাজালে, মানে তার মানি মডেল ব্যবহার করলে ব্যবসার গ্রোথ কতখানি হতে পারে। হ্যাঁ, খুবই পাওয়ারফুল কনসেপ্ট। এই মডেলগুলো মূলত ওই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে: আকর্ষণ, আপসেল, ডাউনসেল আর কন্টিনিউটি। ঠিক। আর সবগুলোর মিলিত লক্ষ্য হল ব্যবসার লাভ দ্রুত নিশ্চিত করা, বিশেষ করে ওই ৩০ দিনের মধ্যে কাস্টমার আনার খরচ তুলে ফেলার চেষ্টা করা। হ্যাঁ, ওই ফার্স্ট রিটার্নটা খুব জরুরি। আকর্ষণ অফার দিয়ে শুরুটা হয়, কাস্টমারকে ভেতরে আনা, তারপর বাকিগুলো ব্যবসার লাভ আর স্থায়িত্ব গাড়ায়। যারা নানা বিষয় শিখতে বা বুঝতে ভালোবাসেন, তাদের জন্য এই মডেলগুলো একটা দারুণ ফ্রেমওয়ার্ক দেয়। কিন্তু কিভাবে? এটা জানার পর আমরা প্রতিদিন যে এত অফার দেখি অনলাইনে, দোকানে, ইমেলে, সেগুলোর পেছনে স্ট্র্যাটেজিটা ধরতে পারবো। কেন এই অফারটা এলো, এরপর কি আসতে পারে, ব্যবসাটা আসলে কি চাইছে। মানে আমরা আরো সচেতন কনজিউমার হতে পারবো। হ্যাঁ, ভোক্তা হিসেবেও, আবার ব্যবসার দিক থেকেও অনেক কিছু শেখার আছে। অনেকটা ম্যাজিকের ট্রিক জানার মতো। একবার জেনে গেলে আর শুধু দর্শক থাকা যায় না। ঠিক। হরমোজি বারবার ওই দ্রুত লাভের উপর জোর দিয়েছেন, ৩০ দিনের মধ্যে খরচ তুলে আনা।
আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। এই যে নীতিটা, মানে প্রাথমিক খরচ বা ইনভেস্টমেন্টকে দ্রুত ভ্যালু দিয়ে ছাড়িয়ে যাওয়া, এটা কি শুধু ব্যবসার ক্ষেত্রেই খাটে? ইন্টারেস্টিং প্রশ্ন। ধরুন কেউ একটা নতুন ভাষা শিখছে বা বই লিখছে বা নতুন এক্সারসাইজ রুটিন শুরু করছে, সেখানেও কি এই আইডিয়াটা কাজে লাগানো যায়? মানে অভিগ্রহণ খরচ হিসাবে সময় বা শ্রমকে ধরা। হ্যাঁ, আর তাৎক্ষণিক উৎপন্ন ভ্যালু হিসাবে ছোট ছোট অ্যাচিভমেন্টসগুলো দেখা, যা আমাদের চালিয়ে যেতে মোটিভেশন দেয়। ভাবার মতো বিষয়। ছোট ছোট জয়গুলো যদি প্রাথমিক কষ্টটাকে জাস্টিফাই করে, তাহলে লেগে থাকাটা সহজ হয়। এই ব্যবসায়িক মডেলের মূল ভাবনাটা আমাদের ব্যক্তিগত প্রজেক্ট বা লক্ষ্য পূরণের অ্যাপ্রোচকে কিভাবে বদলে দিতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই, এটা একটা ভালো চিন্তার খোরাক হয়ে থাকলো।